জসিমউদ্দিনের কবিতায় আছে, হয়তো এমনি পাখির মতো এডাল ওডাল করি। তবে এডাল ওডাল তো শুধু পাখিরাই করে না, রাজনীতির লোকজনও হামেশাই করে থাকে, বিশেষ করে ভোটের আগে। বিধানসভা ভোটের 1 বছর আগে আজ ওই ডাল বদল দল বদল নিয়েই রাজ্য রাজনীতি তোলপাড়। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। বিধানসভা ভোটের 1 বছর আগে শুভেন্দু অধিকারী জেলাতেই বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। 26-এর আগে ধাক্কা বঙ্গ বিজেপিতে। দ্বিতীয় প্রশ্ন। জেলা সভানেত্রীর পদ হারানোর আশঙ্কা থেকেই দলত্যাগ। দল বদলুদের হারাবে হলদিয়ার মানুষ, আক্রমণ বিরোধী দলনেতা। ভোট এলেই দেখা যাবে পাল্টা চ্যালেঞ্জ তাপসী। কিন্তু এ রাজ্যে পদত্যাগ না করে দলত্যাগের ট্র্যাডিশন কি চলতেই থাকবে? তৃতীয় প্রশ্ন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে আমায় কোণঠাসা করার চেষ্টা হয়েছে। বিজেপি ছেড়েই তমলুকের সাংসদকে নিশানা তাপসী। জঞ্জাল ভাগাড়ে গেছে। পাল্টা আক্রমণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বছর ঘুরলেই ভোট, তার আগে এমন দলীয় কোন্দলে কতটা ক্ষতি হলো বিজেপি? চতুর্থ প্রশ্ন। আমিও খুন হতে পারি। বেলঘরিয়া শুট আউটের পর আশঙ্কায় খোদ তৃণমূলেরই কাউন্সিলর। ডাক্তার দেখাতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, আতঙ্কে স্থানীয়রা। আইন শৃঙ্খলা রক্ষায় বারবার কেন ব্যর্থ হচ্ছে পুলিশ? পঞ্চম প্রশ্ন। ক্যাম্পাসে ঢুকলো সাদা পোশাকের পুলিশ। তৃণমূলপন্থী অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভ এসএফআই ডিএসওর। পুলিশি হেনস্থার অভিযোগে হাইকোর্টে মামলা এক ছাত্রে। আজ ক্যাম্পাসে ঢুকলো, তাহলে ঘটনার দিন কেন ক্যাম্পাসে ঢোকেনি পুলিশ? এ প্রশ্ন তো উঠবেই। 21-এ মুড়ি মূর্তির মতো নেওয়ার জন্য আপনারা হেরেছেন অনেক সিট। জনগণ অ্যাকসেপ্ট করেনি। জনগণ ঠিকই বলেছিল, বুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তরা কি করেছে, পাবলিক তো ঠিক। পশ্চিমবাংলার জনগণ অত্যন্ত সচেতন, তারা এই ধরনের কাজকে অ্যালাউ করে না। শতরূপ উঠেই পড়েছে। আমি শতরূপকে বলি যে একটা সময় ছিল জানেন, তখন সিপিএম থেকে যাকে বহিষ্কার করা হতো, বারবার জ্যোতি বসু একটা সাক্ষাৎকারে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরে একবার অনিল বিশ্বাসও বলেছিলেন যে আমরা সিপিএম থেকে কাউকে কোনো নীতির ভিত্তিতে দুর্নীতির জন্য হয়তো তাড়িয়ে দিলাম, শরিক দল যারা ছিল বামফ্রন্টের, সিপিআই হতে পারে, ফরওয়ার্ড ব্লক হতে পারে, আরএসপি হতে পারে, তারা একটা কুলিং পিরিয়ড দিয়ে নিয়ে নেয়। এ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। বামপন্থীদের অনেক দিন অবধি এই রাজ্যে অত্যন্ত একটা অহংকারের জায়গা ছিল যে আদর্শগত কারণে বাম থেকে অন্য দলে, বিশেষ করে ডানপন্থী দলে কেউ যায় না। আমি বলছি একাধিক উদাহরণ আছে। তাপসী মণ্ডল সাম্প্রতিকতম উদাহরণটি রাখলেন, আরেকবার দল বদল করে, এবং মনে করিয়ে দিয়ে যে 2021-এর ভোটের ঠিক আগে 2020 ডিসেম্বর মাসে তিনি সিপিএম থেকে যোগ দিয়েছিলেন বিজেপিতে। রেজ্জাক মোল্লার কথা বহুবার আলোচিত হচ্ছে। বামফ্রন্টের দাপুটে মন্ত্রী থেকে তৃণমূলের মন্ত্রী। কোন মন্ত্রী? দফতর ধরলে তিনি হরেকৃষ্ণ কোনার কিংবা বিনয় চৌধুরীর চেয়ারে বসা মন্ত্রী। অর্থাৎ সেই মানে হাওয়ার স্রোত, তাহলে হাওয়ার ঢেউ সিপিএমেও লাগিয়েছে। শতরূপ, আমি এই প্রশ্নে আসার আগে জাস্ট দু একটা কথা বলছি। আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছেন 21-এর বিধানসভার আগে যারা মুড়ি মুরকির মতো বিজেপিতে যোগ দিয়েছিল। আমি বুঝতে পারলাম না উনি নিজেকে কি বললেন, নিজে উনি মুড়ি নাকি মুরকি। তারপরে আমার আরও অবাক লাগলো, উনি আবার তাতে আবার মুকুল রায় রেফারেন্স দিচ্ছেন। আরে মুকুল রায় তো আপনার আগে বিজেপিতে জয়েন করেছিল, ও তো সিনিয়র, আপনি জুনিয়র বিজেপিতে। যাকে আমি বলছি সুমনদা, জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে তাপসী মণ্ডল পর্যন্ত একটা জিনিস আমি দেখছি, যারাই এ রাজ্যে বলেছিল যে বামপন্থীদেরকে দিয়ে আর হবে না, কংগ্রেসকে দিয়ে আর হবে না, তৃণমূলের বিরুদ্ধে ভালো করে লড়বো বলে আমি বিজেপিতে যাচ্ছি, তারাই দেখি পরবর্তীকালে তৃণমূলের বিরুদ্ধে আরও ভালো করে লড়বে বলে একেবারে তৃণমূলেই চলে যায়। এবার যেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি, তুমি যে প্রশ্নটা তুমি বলছো তৃণমূলে ভেতর থেকে লড়াই করাটা অনেক সহজ। এনারা বোঝেন যে আমরা এত থার্ড ক্লাস যে আমরা যে দলে থাকবো সেই দলে লালবাতি জ্বলে যাবে, সেই কারণে হয়তো যাচ্ছে। আমার মনে আছে তাপসী মণ্ডল এবং অশোক দিন্দা বলে তখন তমলুকের এমএলএ ছিলেন, ওই একই সাথে এরা বিজেপিতে যেদিন জয়েন করেছিলেন সেদিন সন্ধ্যেবেলা এরকমই একটা বিতর্কে, এবিপিতে নয় অন্য একটি চ্যানেলে, আমার উল্টো দিকে ছিলেন যিনি বিজেপির প্রতিনিধি, আমি নাম করেই বলছি, কেয়া ঘোষ। তো এটাকে নিয়ে যখন আমি একটা কথা বলেছিলাম যে দেখুন সিপিএমের এই খারাপ সময়ে যারা সিপিএমের সঙ্গে গদ্দারি করছে, বেইমানি করছে, সে কিন্তু বিজেপির খারাপ সময় বিজেপির সঙ্গেও থাকবে না। তখন উল্টে আমাকে একটা ব্যঙ্গ শুনতে হয়েছিল যে তোমাদের তো এখন দলে কেউ নেই, তার আগে লোকসভায় আমরা শূন্য হয়ে গেছি, 19-এর লোকসভায়, তোমাদের এখন শূন্য, তোমাদের দলে কেউ যায় না, সুতরাং এই কথাগুলো বলছো। আমি কথাটা এই কারণে বলছি সুমন, তুমি যে প্রশ্নটা করলে আমি সেটার উত্তরেই এই কথাটা বলছি যে এখন দেখো ব্যাপারটা কি,
আমাদের দল থেকে এটা কয়েকজন গেছে, এটা অনস্বীকার্য। যদিও আমাদের দল থেকে কেউ যেতে পারে না, এটা বলে কবে আমরা গর্ব করেছি আমি জানি না। তুমি যেটা বললে যে চেয়ারে মানে হরেকৃষ্ণ কুমার বসেছেন সেই চেয়ারেই বসে থাকা একটা লোক রেজ্জাক মোল্লা অন্য দলে গেছেন, সে তো দেখো আমাদের কলকাতা কর্পোরেশনের যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছেন সেই চেয়ারে বসা লোকেরা কেউ স্যান্ডো পরে পয়সা খায়, কেউ সিঙ্গারার সঙ্গে ঘুষ খায়, এগুলো তো আমরা দেখেছি। যাক কেউ তোয়ালে মুড়িয়ে পয়সা খায়। যাক এই বিবর্তন তো বাংলার রাজনীতি বা পর্যন্ত হয়েছে। আমি কথাটা যে কারণে বলছি সুমনদা, আমাদের যেটা গর্ব ছিল আছে এবং আশ্বস্ত করছি তোমাদেরকে চিরদিন থাকবে, তা হচ্ছে অন্য দল থেকে একজনকেও মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করে আমরা আমাদের দলে নিইনি। এবং প্রশ্নটা এটা নয় যে আজকে আমাদের কোনো এমএলএ নেই, আমরা শূন্য। 34 বছর আমরা সরকার চালিয়েছি সুমনদা, কি মনে করো আজকে 5 মাস 6 মাস ক্ষমতায় না থাকতে পারলে, যাদের দম আটকে আসে, দলে থেকে কাজ করতে পারে না, রাত্রিবেলা ঘুম হয় না, তারা 34 বছর রাইটার্স বিল্ডিংয়ের বাইরে ঘুরঘুর করেছে, ভেতরে পা রাখতে পারেনি, তখন কারো দম আটকায়নি। অর্থনীতির একটা নিয়ম রয়েছে যে কোনো প্রোডাক্টের দাম থাকে না বাজারে যদি তার সাপ্লাই থাকে, ডিমান্ড না থাকে, তার যোগান আছে কিন্তু চাহিদা নেই। বামফ্রন্ট সরকার কিন্তু আমার তথ্যের প্রয়োজনে এখানে তোমায় বলতে হবে যে প্রথম যে ভাঙনটা ধরেছিল তৃণমূল 2011 ক্ষমতা আসার পর, সিপিএম এর নয় কিন্তু বামফ্রন্ট থেকেই, অনন্তদেব অধিকারী, দশরথ তির্কে এবং সুনীল মণ্ডল। আমি বোধহয় বোঝাতে পারছি না আমার কথা। আমি বলছি আমরা অন্য দল থেকে নির্বাচিত কাউকে আমাদের দলে আনিনি, আমি যাওয়ার কথা বলছি না। দেখো সুমনদা, কোনো এমএলএ কোনো এমপি গরু ছাগল নয় তাকে আমি খুঁটিতে বেঁধে রাখবো, এটা প্রশ্ন খালি সিপিএম। কিন্তু আমি যাকে টিকিট দিয়ে জনপ্রতিনিধি করছি সে আমার দুঃসময় চলে যাবে না, আমি তো সেটা বাঁচাতো আমার দায়িত্ব, অন্য দলের নয়। এইটা তুমি যদি বলো, আমি মনে করি 100 বার এখানে আমাদের ব্যর্থতা আছে। এরা অনেক গলাবাজি করবে এই দুজন, কিন্তু আমি এখানে স্বীকার করবো যে একটা এই ধরো তাপসী মণ্ডলকে, যাকেই হোক না কেন, আমি মানুষের কাছে প্রেজেন্ট করেছি, তাকে আগে আমি চিনেছি, আমার মাধ্যমে মানুষ চিনেছে পার্টির মাধ্যমে, সুতরাং সেখানে 100 বার আমরা দায় নেব, এদের এই দুজনের মতো গলাবাজি করবো না। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে নিজের দল থেকে যে চলে যেতে চায় তাকে বেঁধে রাখার ক্ষমতা খুঁটিতে কারণ নেই। যেটা আমরা আটকাতে পারি, প্রতিটা দল আটকাতে পারি, তা হচ্ছে অন্য দল থেকে নির্বাচিত হয়ে সেই মানুষের রায়ের সঙ্গে বেইমানি করে আমার দলে আশাটাকে আমি আটকাতে পারি। এইখানে আমি বলছি সুমনদা, তোমরা 3 মিনিট করে 3 জনকে সময় দিয়েছো, আমি এখানে দাঁড়িয়ে বলছি 9 মিনিট সময় আমি একা ডিজার্ভ করি, এদের একটা কথা বলার অধিকার নেই। তার কারণটা হচ্ছে এদের দুজনের দলে এই কাজ দিনের পর দিন করেছে এবং আমরা একমাত্র এই কাজ করিনি। বিশ্বনাথ স্যার যে কথাটা বললেন তাপসী মণ্ডলের দলবদলের রোগ রয়েছে, অসুখ রয়েছে, আরে প্রশ্ন তো একা ব্যক্তি তাপসী মণ্ডলের অসুখের নয়, বাংলার রাজনীতিতে এই অসুখটা ছিল না, বাংলার রাজনীতির এই অসুখ তো 2011 পরে আমদানি হয়েছে। এই অসুখ থেকে একমাত্র আমরা বামপন্থীরা বাংলার রাজনীতিকে মুক্ত করতে পারি এবং আমরা মানুষের কাছে বলছি যদি আমরা সুযোগ পাই আপনাদের রায়, যেমন এক সময় পেয়েছিলাম, আমাদের বিরুদ্ধে যে মানুষ ভোট দিয়েছেন তার ভোটটাও যেন 5 বছরের জন্য মর্যাদা পায়, এইটাকে আমরা নিশ্চিত করেছি 34 বছর, আগামী দিনেও এটাকে আমরা নিশ্চিত করব। আমি এইভাবে বলতে পারি যে অসুখটা বামপন্থী দলেও আছে, কিন্তু হ্যাঁ সেটা মহামারীর পর্যায়ে যায়নি। না আমি বলছি দলে নেওয়ার অসুখ নেই, বামপন্থী দলে নেওয়ার অসুখটা নেই, যাওয়ার অসুখ আছে। বললেন শতরূপদার সাথে 9 মিনিট কেন 90 মিনিট দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। ঠিকই মনে করি। কারণ হচ্ছে ওই কি বলে ওদের মানে আলটিমেটলি ওরা সবথেকে ভালো সাপ্লায়ার, কারণ শৌকত মোল্লা, রেজ্জাক মোল্লা, সিদ্দিকুল্লাহ, শাহজাহান, আরেকটা কথা আমি এতক্ষণ কি হিব্রু ভাষায় বললাম, তুই বুঝতে পারলি না? নরমাল বলছি, তোমরা এমন কথা বলো যে আমরা কিছু করি, তোমরা কংগ্রেসের, তোমরা তো উঠে গেছো কোলে কংগ্রেসের, যে যার হাতে তোমাদের কর্মী তার সাথে জোট, দাদা দেখো যার হাতে তোমার কর্মী খুন হয়েছিল নাকি তার সাথে জোট করে কথা বলি। আমি সুযোগ চাইছি, তা যদি বলে তাহলে এই শুভেন্দু অধিকারীর হাতে 2018 পঞ্চায়েতে কাঁথিতে বিজেপির কর্মী, কতজন কর্মী, তুমি তো বললে বিবস্ত্র করে খুন করার পরে বিজেপি মিছিল করেছিল, ভাই কেন মাঝখানে বলছো? এত আজ 10টা অবধি আলোচনা করতে হবে এরপরে। আমি যে কথাটা এখানে বলছি, আমি ও সব বুঝতে পেরেছে, ও সব বুঝতে পেরেছে, বেকার কথা বলে সময় নষ্ট করছে। আমি এই কথাটা বলছি, যদি প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে এই কনসেনসাস তৈরি হয় যে আমরা কেউ দলবদলকে এনকারেজ করব না, তাহলে দলের নেওয়াটা বন্ধ করতে হবে, যাওয়াটা বন্ধ করার ক্ষমতা কারো পিতৃপুরুষের নেই। ফালতু এখানে গলাবাজি করতে লাভ নেই। ভারতবর্ষে 2025 ভারতবর্ষে কোনো এই ধরনের প্রতিজ্ঞা নিতে পারে বা নিতে চলেছে এইরকম দল অন্তত যারা রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে না। এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি তোমাকে কংক্রিট উদাহরণ দিচ্ছি। 2021 বিধানসভাতে, হ্যাঁ তুমি সেটা তো আমরা লোকসভায় শূন্য হয়ে যাওয়ার পরে তোমার মনে থাকবে, মারা গেলেন কদিন, আমার বলতে খারাপ লাগছে, মঈনুদ্দিন শামস, যেমন নলহাটিতে তৃণমূল ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে গেছিলেন, তৃণমূল পরের বার আর প্রার্থী করলো না, ফরওয়ার্ড ব্লকের অফিসে গিয়ে দেখা করলেন, বললেন যে আমি নলহাটি থেকে
ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব কিন্তু নরেন চ্যাটার্জিরা কিন্তু তাকে ফিরিয়ে দিলেন, বললেন যে আপনি যে গদ্দারি করেছেন মানুষের রায়ের সঙ্গে, আপনার এই অনৈতিকতাকে আমরা দ্বিতীয়বার সুযোগ দেবো না, প্রশ্রয় দেবো না। আমি বলছি আমরা মানে গোহারা হেরে যাওয়ার পরে যে নৈতিকতা ধরে রাখতে পারি, জিতে যাওয়া দল এত এমএলএ থাকার পর সেটা করতে পারে না। যেহেতু ফরওয়ার্ড ব্লকের উদাহরণ দিলে বামফ্রন্ট সিপিএম, তবু আমি বলছি যে অন্যদের তুলনায় বেটার হলেও কোথায়, আমি পরপর তো অনন্তদেব অধিকারী, দশরথ তীরকে বা সুনীল মণ্ডলের কথা বললাম। বারবার বলতে হবে না না চলে যাওয়াটা কি আটকাবে, নিয়মটা আটকাতে হবে। যে অবস্থা আমি যাওয়া দুটোই সমান প্রতিনিধি হিসেবে তোমরা না একদম আমি হ্যাঁ তুমি জাস্ট কথাটা অন্যভাবে নিও না, খোলা মনে বলছি আমি কথাটা। এবং আমি এখানে বলবো বাংলার মিডিয়া তাও একটা নৈতিকতার প্যারামিটার সেট করে এসেছে এত বছর ধরে, আমরা দেখিনি গদি মিডিয়া বলি, আমরা যাই বলো তোমরা হিন্দি মিডিয়া ইংলিশ মিডিয়া, আজকে ভারতের রাজনীতিতে একটা লোকের দলবদল করাতে পারাটা তার ক্রেডেনশিয়াল হয়ে চাণক্য। মহারাষ্ট্রে ভোট হচ্ছে, কর্ণাটকে ভোট হচ্ছে, টায় রেজাল্ট, অ্যাঙ্কাররা, আমি একদম খোলা মনে বলছি সুমন দা, তোমার সমালোচনা আমরাও শুনছি, নিশ্চয়ই আমি এই কথাটা বলার সুযোগ পাবো। হিন্দি কিছু চ্যানেলে, ইংলিশ চ্যানেলে আমরা বসে উল্লাস দেখি যে টায় আছে, চাণক্য চলে এসছেন, অপারেশন লোটাস, অমিত শাহ নেমে পড়েছেন, অমিত শাহ প্লেন নেমে পড়েছে মহারাষ্ট্র বোম্বে এয়ারপোর্টে, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে পড়েছেন। এইবার কি পারবে কংগ্রেস নিজের ঘর ধরে রাখতে? এবার পারবে? কিন্তু আমরা দেখেছি ও মিডিয়ার কথা বলছে, আমি একেবারে আমি মিডিয়ার পার্সপেক্টিভে এই জিনিসটা দেখি। যদি এই এবিপি আনন্দ এবং দু একটি সংবাদপত্র, আনন্দবাজার, টেলিগ্রাফের মতো বাদ দিন, না 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 তা নয়, আমি তোমায় উদাহরণ দিচ্ছি যে একই ধরনের উদাহরণ তোমার শুনলে ভালো লাগবে। মুকুল রায় যখন একটার পর একটা জেলা খালি করতেন, তখন বেশিরভাগ মিডিয়ায় বাংলায় সংবাদ মাধ্যমে কি লেখা হতো? চাণক্য। এবং কেন লেখা হতো? যে দেখুন মুকুল রায় শূন্য থেকে তিনি সবাইকে কিনে নিয়ে তৃণমূলের ঝোলা ভরলেন। অর্থাৎ নৈতিকতার দৃষ্টিভঙ্গিটা, আমি কোনো তুলনামূলক সংবাদ মাধ্যমে তুলনামূলক আলোচনায় যাব না, কিন্তু এটা বলবো যে নৈতিকতার দৃষ্টিভঙ্গিটা সব ক্ষেত্রে সমান হোক, দিল্লিতে যেরকম পশ্চিমবঙ্গেও সেরকম। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। শতরূপ বলছে যে কাউকে আমরা নিইনি। 2016 সালে উত্তর বসিরহাটে ইলেকশনে রফিকুল ইসলাম তৃণমূল কংগ্রেস থেকে সিপিএম এ গেছিলেন। একটা সমস্যা সে ভোট ডিক্লেয়ার হয়ে গেছিল, এখানে প্রার্থী হয়েছিল। আমি বলছি যে সে হচ্ছে তোমার ওই বিধায়ক, নির্বাচিত বিধায়ক, পদত্যাগ না করে বিধানসভার ভেতর নিজের একটা পরিচয় দিচ্ছে। কিন্তু তুমি নেয়া আনা নেয়া বললে না, আমি সেটা না, শুন না, দুটো তুমি প্লিজ এটা বিচার করো। আমরা এখানে কথা হচ্ছে নৈতিকতার প্রশ্ন, তো পদত্যাগ না করে সব সময় উঠবে, কিন্তু বামপন্থীরা অন্য দল থেকে নেয় না। আর বামপন্থী 77 সালে, তাহলে তোমার বলতে হবে 77 সালে 72 যারা কংগ্রেসকে ভোট দিয়েছে, 77 আমায় ভোট দিলে কেন? তাহলে আমি ক্ষমতায় আসলাম। হ্যাঁ, কিন্তু তুমি বলেছো কোট আনকোট, শতরূপ রিপিটটা দেখে নিও, তুমি বললে যে আমি যাওয়াটা আটকাতে পারবো না, কিন্তু ফেরাটা আটকেছি। কোন ক্ষেত্রে আমি বলেছি? এবং আমি স্পেসিফিক্যালি উদাহরণ দিয়েছি যে আমরা জিতলে 5 বছর, আপনি যে মানুষ ভোট দিয়েছেন 5 বছর আপনার সেই মতামত, কিন্তু তার জন্য শূন্য থেকে সংখ্যায় আসতে হবে, তারপর সে তো ঠিক আছে, এবার আমি আসবো, সেটা তো অন্য কথা। কিন্তু আমরা দলবদল করিয়ে ওই বিধানসভার ভেতর একটা লোক বলছে আমি এই দলের, আর বিধানসভার বাইরে এসে অন্য দলের মিটিং মিছিল করছে। দেখো শতরূপ, এটা মানতে হবে যে সব থেকে দলবদল কারা করে? যাদের জেতার সম্ভাবনা আছে, সেই দলে লোকে যেতে চায়। সেই জায়গাটা তো তোমরা অনেক সেফ। না না, এখানে হ্যাঁ, সে তো আমি এই কারণেই তো বললাম যে 34 বছর তাহলে আমাদের যেটা সবচেয়ে বড় সম্ভাবনা ছিল, তখন তো দলবদল করাইনি। তুমি যতবার এটা বলো আমাদের বিরুদ্ধে না না না, আমি তুলনামূলক বিচারে তোমায় আমি এগিয়ে, হ্যাঁ তুলনামূলক বিচারে তোমায় এগিয়ে রাখছি, কোনো অসুবিধা নেই। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে জেতার সম্ভাবনা সেই দলের থাকে, সেই দলের দিকেই মৌমাছিরা আসে। হ্যাঁ, তুমি তুললে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। মুকুল রায় নিজে গর্ব করে পরবর্তীকালে বলেছিল নদিয়া জেলা পরিষদ আমি দখল করিয়েছি। বামফ্রন্ট সরকারের সময় তুমি বলো তো, এই নদিয়ায় শান্তিপুর থেকে শুরু করে, কৃষ্ণনগর থেকে শুরু করে, ওদিকে তোমার রামজীবনপুর, মেদিনীপুরের পুরসভা থেকে শুরু করে, একটার পর একটা বাঁকুড়া পুরসভা, তোমাকে একটার পর একটা বলে যেতে পারি 5 বছর ধরে নির্দ্বিধায় তৃণমূল চালিয়েছে। কেউ কল্পনা, কি কংগ্রেস চালিয়েছে, কল্পনা করতে পারতো কেউ কোনোদিন যে মাঝপথে পুরসভা? আমি তুলনামূলক বিচারে আমায় এগিয়ে রাখতে হবে। আমি দ্রুত একবার দুটো কোটেশন আপনাদের সামনে রাখবো। একটা হচ্ছে 2022 সালের 3রা ডিসেম্বর কাঁথিতে, যেখানে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যদি তিনি নাকি দরজা খুলে দেন বিজেপি দলটাই থাকবে না, এবং দরজা খুলবেন কি না সে কটা কর্মীদের জিজ্ঞেস করেছিলেন, কি বলেছিলেন দেখাবো। দরজা খুললি বিজেপি দল থাকবে না। বলুন দরজা খুলবো? খুলবো? আমার তো মাঝে মাঝে মনে হয় একটু খুলবো। কি ভাইরা খুলবো? আগামী সপ্তাহে খুলি একটু 5 সেকেন্ডের জন্য, তারপর আবার বন্ধ করে দেবো ছোট্ট করে, ডিসেম্বর মাসেই। বেশ, তাই হলো। তাহলে ছোট্ট করে দরজাটা একবার খোলা যাক, তাই তো? ছোট্ট করে, বেশি বড় করে না, আর বেছে বেছে।
আচ্ছা, এরপর এই যে তাপসী মণ্ডল, এটা কি খুব ছোট্ট করে, মানে আমি বলছি এটা দরজা খোলা বলবো না জানলা খোলা বলবো, এই একটা মুশকিল যে এই প্রশ্ন যে কোনো মানুষের মনে উঠবে। যে বক্তব্যটা থাকবে সেটা শতরূপ বলল, শতরূপের দলের কথায় পরে আসছি। তবে অনেকবার কাউন্সিলর ভোটে জেতা, বিধানসভায় 2বার জেতা তাপসী মণ্ডলের চেয়ে সম্ভবত শতরূপ ঘোষকে আমরা বেশি দিন মনে রাখবো যে 3বার ভোটে হেরেছে, কারণ এখনও দলটা বদলায়নি। নিশ্চয়ই তৃণমূল থেকে প্রচুর অফার থাকবে, আইপ্যাক যখন খোঁজ করে সিপিআইএম বা কংগ্রেস বা বিজেপির ভালো লোকদের তারা ডাকবেন না, এমন তো হওয়ার কারণ নেই। রাজনীতির যে কর্পোরেটাইজেশন, তাতে তো এই ঘটনা ঘটবেই। ফলে এই যে কটি মানুষ আমাদের সামনে থাকবেন, জীবনানন্দের কবিতা কি বহু লোক পড়েছেন বা নবারুণ ভট্টাচার্যের কবিতা, তবু কিছু কিছু লোক তো পড়বেন। ফলে তৃণমূল কংগ্রেস যে ঘটনাটি ঘটাচ্ছে, আগামী নির্বাচনে তারা 250 সিট পেতে পারে, কিন্তু আমার মনে হয় না তাদের ছাত্র সংগঠনের কোনো নেতা যারা অতিবাম থেকে গেছেন এরকম কয়েকজন বাদ দিয়ে গম্ভীর মুখে লগ্নি পুঁজি নিয়ে একটু আলোচনা করতে পারবেন। মানুষের ভোটে জিততেই পারেন, মানুষের ভোটে জেতা এবং রাজনীতির যে সচেতনতা, এই প্রশ্নটা বারবার আসবে। এই ধরনের একজন বিরোধী নেত্রী যাকে ত্যাগ তিতিক্ষা সংগ্রামের ইতিহাস বহন করে চলতে হয়েছে, যখন সরকার ছিল 34 বছরের, কিন্তু তারপরে জোড়া ফুল থেকে যারা পদ্ম ফুলে উড়ে গেল, করতে গিয়ে রাইটাসে চুলের মুঠি ধরে যারা বের করে দিয়েছিল, অনিল বসু থেকে বিনয় কোঙাররা যে ভাষায় কথা বলেছিলেন একজন মহিলাকে, কিছুদিন আগে নারী দিবস গেছে, কোথায় যাবেন আপনি? আজকে তাপসী মণ্ডল চলে গেছে, কিন্তু তাপসী মালিক যখন মারা গিয়েছিল সিঙ্গুরে, মনে পড়ে শহীদ দত্তকে? সেটা একটা সমীরদা যেটা বললেন যে এই তাপসী মালিকের বাবা কদিন আগে বললেন যে আমার মেয়েকে ধর্ষণ করে খুন করেছিল তৃণমূলের নেতারা, এই বিবিতেও খবর হয়েছিল, এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাকে। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খারাপ কথা রেজ্জাক মোল্লা বলেছিলেন কালীঘাটের ময়না, এনিবে সুব্রত মুখার্জি বলেছেন বেদের মেয়ে জ্যোৎস্না, ওগুলো ছেড়ে দিন, অনেক পুরনো কথা। বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় বলতেন, আমি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ভাষায় কথা বলিনি, জীবনে বলবও না। আমি লাস্ট যে কথাটা বলি, সুমন দা, তোমরা যে প্যাকেজটা দেখালে না, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা বলতে, তারপর ভাইপো টাইপো কি বললো, এগুলো খুব তুচ্ছ। আমি তোমায় বলছি মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা নেত্রী আমাদের দেশের এবং রাজ্যের। নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় সভা করতে এসে তোমার মনে থাকবে বলেছিলেন যে 40-এর ওপর তৃণমূলের এমএলএ আমার সঙ্গে যোগাযোগ রাখছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় 2018-র পঞ্চায়েত ভোটের পরে বললেন যে পুরুলিয়ায় বিজেপি থেকে যারা এবার জিতেছে তারা ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে, আমি বলেছি ওদেরকে দেখছি কবে আপনাদেরকে দলে নেওয়া হবে। আমি বলছি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দাঁড়িয়ে দলবদলের রাজনীতিকে নেতৃত্ব দেন, গর্ব করে বলেন, তাহলে এই দেশের গণতন্ত্রকে কে বাঁচাবে? দেশের মানুষ। দেশের মানুষকে বলছি নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী মহাশয় যদি বলে থাকে নির্বাচনী প্রচারে বেশ করেছে বলেছে। 2021 সালে বিধানসভা ভোটের ঠিক পরেই মুকুল রায়ের একটি মন্তব্য তো বঙ্গ রাজনীতিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। কোনো দলই এটা ঠিক সিরিয়াস হয়নি যেটা স্ট্রং হওয়া উচিত, খালি মানে ইনক্লুডিং বিজেপি। এক্স্যাক্টলি, আমি নিজের যখন ছাড়তে পারি না, আমি নিজেকেও বলছি, বামফ্রন্ট যখন এখানে ছিল তাদের ক্ষেত্রেও তাই। পঞ্চায়েত, আমি আসছি দাদা, তারপরে আসো, পঞ্চায়েত ল হলো 213 অ্যাড হলো, 213 যখন আরে শোন না, 213 যখন অ্যাড হলো, 213 যে প্রসেসগুলো এমন ভাবে করা হলো যেটা আলটিমেটলি খাই দেবে না। এই জায়গা থেকে আমার পরের বিষয়ে আসবো, সেটা এই বেলঘরিয়া শুট আউট কাণ্ড, যেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি নিজেই আশঙ্কা প্রকাশ করছেন যে আমিও খুন হয়ে যেতে পারি। পরের পর কিন্তু সৌমদা আত্মসমালোচনা শোনা গেছিল। বকটুয়ের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যেখানে যত বোমা বন্দুক গুলি আছে সব উদ্ধার করে নষ্ট করতে হবে। কসবায় সুশান্ত ঘোষের হামলার পর ববি হাকিম বলেছিলেন পুলিশকে বলবো অ্যাক্ট নাও। সৌগত রায় মাঝে মাঝেই বলেন যে কলকাতা শহর কি বিহার থেকে 9mm পিস্তল আসছে, পুলিশ কি করে, কিন্তু আলটিমেটলি ফল বলে দিচ্ছে যে কোনো কিছুতে কাজ হচ্ছে না। কারণ সৌরভ, মূল জায়গাটা দেখুন, এই যে রাঘবেন্দ্র বাজপেয়ীর কথা আবার আসবে এবং এনাদের কথাও আসবে, কোথাও কিন্তু রাজনৈতিক আদর্শের জন্য খুনোখুনিটা হচ্ছে না, কোনো একটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘিরে ধরছে। সেই জায়গায় দাঁড়িয়ে বার করে এমন ঘটনা ঘটছে যেখানে রাজনীতিতে থাকা লোকজন তারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তারা রাজনীতিতে আছেন, তারা রিস্ক নিতে পারছেন, তারা তাদের মতো করে লড়াই করছেন, উন্নয়নের জোয়ারে তাদের চোখে নোনা জল ঢুকে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তারা লড়াই করে যাচ্ছেন এবং তারা তাদের প্রাণ বাজি রাখতে পারছেন। কিন্তু ওইখানেই বেঞ্চিতে বসে চায়ের দোকানে এক ভদ্রলোক ডাক্তার দেখাতে গিয়ে চা খাচ্ছিলেন, তার গায়েও গুলিগোলা লেগে যাচ্ছে। ফলে আমরা যারা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই তাদের কিন্তু খুব অদ্ভুত একটা পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
আপনারা যারা রাজনীতি করেন তারা জীবনের জন্য লড়াই করুন, তারা উন্নয়নের জন্য লড়াই করুন, বাকি মানুষগুলোর গায়ে যে গুলি লেগে যাচ্ছে, আপনাদের যে লোকজনগুলো একে অপরকে গুলি করছেন তাদের টিপটা ঠিক করে করতে হবে। আমি জাস্ট যোগ করছি, ওইখানেই ব্যারাকপুরে তোমার মনে আছে রেল লাইনের ধারে বোম পড়েছিল, একটা 14 বছরের বাচ্চা মারা গেল কদিন আগে। আমি জাস্ট দুটো কথা বলি সুমনদা, একটা হচ্ছে আমি আগের বার বলতে পারলাম না, মানে আমার খুব ভালো লাগলো আজকে এসে যে উকিল তরুণ যদি চায় দলত্যাগের বিরুদ্ধে একটা করা আইন হোক, আর বিজেপি নেতা তরুণ যদি মনে করে মোদী দলত্যাগের কথা বলে ঠিক করেছিল। যাকে আমি এখন যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি, এই অনুপম দত্ত, দুলাল সরকার, সুশান্ত ঘোষ, এদের সবার ক্ষেত্রেই একটা বিষয় কমন, এবং আমি তোমার আলোচনা আসলে আমি একটা নাম যোগ করি তোমাদের মনে করাই, হচ্ছে মনোজ উপাধ্যায় ভদ্রেশ্বর পুরসভার হচ্ছে চেয়ারম্যান 2017 সালে, আজ অব্দি কনভিকশন হয়নি, কেউ শাস্তি পায়নি আজ অব্দি। আমি বলছি প্রতিটা ক্ষেত্রে, সুশান্ত ঘোষের ক্ষেত্রে তো শোনা যাচ্ছে নাকি যে নাকি পাঠিয়েছিল মারতে, বলা হচ্ছে তার নাকি হঠাৎ করে মৃত্যু ঘটে গেছে, এর মধ্যে ন্যাচারাল ডেথ হয়ে গেছে নাকি, তার ন্যাচারাল না আনন্যাচারাল যাই হোক সেটা তর্ক সাপেক্ষ। এখন প্রশ্নটা হচ্ছে আমি শুনেছি দুর্ঘটনায় মৃত্যু। হ্যাঁ তাই তো, সে তো বটেই, তৃণমূল ক্ষমতায় আছে এটাই তারা দুর্ঘটনা। আমি বলছি যে সুতরাং কি কারণে অন্য দল ছেড়ে দাও, নিজের দলের নেতারা খুন হওয়ার পরেও এই সরকার কাউকে শাস্তি দিতে পারে না, এদের টিকিটা কোথায় বাঁধা আছে আমাদেরকে জানতে হবে। সত্যজিৎ বিশ্বাস মারা গেলেন, তৃণমূলের খুন হলেন, কিরকম অদ্ভুত দাঁড়ান না, সরস্বতী পুজোর উদ্বোধন হচ্ছে, হাজার হাজার লোক উপস্থিত, ঠিক গুলি করার সময়টা নাকি সবার ক্যামেরা বন্ধ হয়ে গেছিল। যাকে আমি আলোচনা আসবো, কিন্তু তার আগে আজকে গোটা দিন যাদবপুরে কি ঘটলো এবং সেই প্রশ্নে আসবো যে আজ সাদা পোশাকের পুলিশ কিন্তু ক্যাম্পাসে ডিপার্টমেন্টের মধ্যেও দেখা গেল, সেটা থেকে আরেকটা বৃহত্তর প্রশ্নের জন্ম দেয়। কিন্তু তার আগে প্রতিবেদন আপনাদের জন্য। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার গাড়ির তলায় জখম হন এক পড়ুয়াও। 5ই মার্চ পুলিশের ভূমিকার সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর সোমবার ক্যাম্পাসে সাদা পোশাকে প্রবেশ করল পুলিশ, ঢুকে গেল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভেতরে। যে পুলিশ ঢোকা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত বিতর্ক, সেই কলকাতা পুলিশ আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটা দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে 5 নম্বর গেটের ভেতরে যে পিজি আর্টস বিল্ডিং, সেখানে এসে উপস্থিত হয়েছেন। এমনি আমরা ডিউটিতে এসেছি, দেখতে এসেছি কিরাম আছে, সিচুয়েশন দেখতে এসেছি, এছাড়া কিছু না। না, কেউ বাধা পায়নি, সবাই নিজের মতো করেই ঢুকেছে, নিজের অফিসে আছে। ক্যাম্পাসে পুলিশ ঢোকায় তীব্র প্রতিবাদ করেছেন আন্দোলনকারী পড়ুয়ারা। যখন আমাদের এতগুলো ছাত্র ইন্দ্রানুজ যখন গাড়ির তলায় চাপা চলে গেল, কই ইন্দ্রানুজকে তো কই কোনো পুলিশ তো নিয়ে চলে গেল না। অভিনবর ওপর দিয়ে যখন অভিনবর পায়ের ওপর দিয়ে যখন গাড়ি চলে গেল, তখন কই অভিনবকে ধরে তো কোনো পুলিশ নিয়ে গেল না। উনি মানে পুলিশের কাজ কি? শাসকের নিরাপত্তা। যদি মানুষের লাইফ থ্রেট থাকে তাহলে কাউকে তো বাঁচানোর জন্য রেস্কিউ করতে আসতে হবে। প্রশাসন যদি মনে করে কাউকে সিকিউরিটি দেওয়ার জন্য, আমরা পুলিশ থাকাতেও কোনো অসুবিধা নেই। আমি এখনো বলছি শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ আনবে না। এই যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী আজকে পৃথিবীতে কি বদল হয়ে গেল যে আজকে তিনি, অর্থাৎ আমি সেদিন সমিতদা আপনার কথা আমি সমর্থন করেছি, আজও করছি। আমার বক্তব্য যে একদম আমি বলছি যে পয়লা মার্চ কি হয়েছিল যে 10ই মার্চ সেটা নেই। আমরা পুলিশ আজকে কেন চাইলেন 10ই মার্চ কেন? অনেকে ভাবেন যে অনেকে ভাবেন যে খুব কঠিন কাজ হচ্ছে, কঠিন কাজ হচ্ছে তৃণমূল জমানায় তৃণমূল করা, তৃণমূল জমানায় সিপিএম করা, তার থেকেও কঠিন কাজ হচ্ছে তৃণমূল জমানায় তৃণমূল করা। কেন আমি বলছি, ভাবো গত 4 তারিখ, আজ থেকে 5 দিন আগে তোমার এখানে এসে, আমিও সেদিন ছিলাম, অনির্বাণও ছিল, অনির্বাণ বড়াই করে বলে গেল যে যাই বলুক হচ্ছে যাদবপুর কি কোনো বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকানোর আমরা বিরোধী, আমরা পুলিশ ঢোকাবো না বা সরকার পুলিশ ঢোকাতে চায় না। 5 দিন পরে আমার কথা অনির্বাণ বলবো, কিন্তু বলতে হবে যে কেন পুলিশ ঢোকাটা খুব পবিত্র কর্তব্য ছিল আজকে।